এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তরলের পৃষ্ঠটান সম্পর্কে। তরল পৃষ্ঠ বলতে বোঝায় কোনো তরল বায়ু মাধ্যমের সংস্পর্শে আসলে তরল ও বায়ুর সংস্পর্শে যে একটি বিভেদ তল তৈরি হয়, সেই বিভেদ তলে একটি পাতলা পর্দা বা সর পড়ে। এই পাতলা পর্দাকে বলা হচ্ছে তরল পৃষ্ঠ। এই তরল পৃষ্ঠের ধর্ম হল সবসময় তরলের মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করা, অর্থাৎ তরল পৃষ্ঠের উপর এমন একটি টান উৎপন্ন হয় যার প্রভাবে তরল পৃষ্ঠ সবসময় সংকুচিত করতে চায়, অর্থাৎ তার ক্ষেত্রফল সবসময় কম রাখতে চায়। তো তরলের মুক্ত পৃষ্ঠে যে একটি পৃষ্ঠতল তৈরি হয়, তরল ও বায়ুর বিভেদ তলে যে একটি পৃষ্ঠতল তৈরি হয়, তা কয়েকটি বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন ধরো, একটি সরু সূঁচকে জলের উপর যদি খুব আলতোভাবে রেখে দেওয়া হয়, সরু সূঁচটি জলের উপর ভাসতে থাকে। যদি জলকে সামান্য নাড়ানো হয় বা সূঁচটিকে জলের সামান্য গভীরতায় রেখে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় সূঁচটি ডুবে যাচ্ছে। কিন্তু প্রথম ক্ষেত্রে যখন তরল পৃষ্ঠে রাখা ছিল, তখন কিন্তু সূঁচটি ভাসছে। এর থেকে বোঝা যায় তরলের মধ্যে তরলের কোনো পৃষ্ঠ তৈরি হয় না, পৃষ্ঠতল তৈরি হয় না। তরল এবং বায়ুর সংযোগস্থলে বিভেদ তলে একটি তরল পৃষ্ঠ তৈরি হয়, যার ধর্ম সর্বদাই তরল পৃষ্ঠকে সংকুচিত করে রাখা, তরলের মুক্ত তলকে সংকুচিত করে রাখা। অর্থাৎ তরল পৃষ্ঠে সর্বদাই একটি টান উৎপন্ন হয়, যেটা আমরা একটা সহজ পরীক্ষার সাহায্যে বুঝতে পারবো। তোমরা এই ধরনের খেলনা মেলায় কিনতে পাবে বা বাড়িতেও তৈরি করতে পারবে। দেখো, এটি একটি তারের একটি রিং। তারের রিংটি এখানে একটি হাতল আছে। এই তারের রিংটিকে সাবান জলে ডুবিয়ে নেওয়া হলো। সাবান জলে ডুবিয়ে নেওয়ার পর এর মধ্যে একটি তরল পৃষ্ঠ দেখবে তৈরি হবে। এই তরল পৃষ্ঠের উপর যদি একটি গোলাকার সুতো, একটা সুতোকে দুই প্রান্ত বেঁধে এইভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে সুতোটা প্রথম অবস্থায় এইরকম এবড়ো খেবড়ো থাকবে। এরপর সুতোর মধ্যে কোনো এক জায়গায়, দেখো পেনের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করছি, দেখো সুতোর মধ্যে কোনো এক জায়গায় যদি আমরা ফুটো করে দিই, অর্থাৎ তরল পৃষ্ঠটাকে ফুটো করে দিই, তাহলে এখানে তরল পৃষ্ঠ থাকবে না। তরল পৃষ্ঠ না থাকার জন্য কি হবে, বাইরে তরল পৃষ্ঠ অবস্থান করবে। সেই বাইরের তরল পৃষ্ঠ সুতোর বাইরের দিকে বল প্রয়োগ করবে। এই বলকেই আমরা পৃষ্ঠ টান বলি। যে বলের প্রভাবে সুতোটা এইরকম গোলাকৃতি হয়ে যাবে এবং সুতোর মধ্যে কোনো পৃষ্ঠতল থাকবে না, কিন্তু সুতোর বাইরে এবং রিংটার ভিতরে তরলের একটি পৃষ্ঠ অবস্থান করবে। এই বল সুতোর চারদিকে সমানভাবে প্রয়োগ করার জন্য সুতোটি গোলাকৃতি হবে। এর সাহায্যেও আমরা বুঝতে পারি যে তরল পৃষ্ঠ তার উপর পৃষ্ঠতলকে সংকুচিত করতে চায় একটি বলের সাহায্যে, যাকে আমরা বলবো পৃষ্ঠ টান। এটিকে আবার একটি পরীক্ষার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। ধরো, এখানে একটা পাত্রে তরল পূর্ণ অবস্থায় আছে। তরল পূর্ণ অবস্থায় সেই একই রকমভাবে তরল পূর্ণ পাত্রের উপর তলে একটি সুতোকে আমরা ছেড়ে দিলাম। দুই প্রান্ত বাঁধা সুতোকে এইরকম এবড়ো খেবড়োভাবে অবস্থান করবে। এই সুতোর মধ্যে যদি আমরা কোনো জায়গায়, পাত্রের মধ্যে আমরা বিশুদ্ধ জল নিয়েছি, এবার সুতোর মধ্যে যদি আমরা কোনো জায়গায় শ্যাম্পুর ফোঁটা
বা সাবানের ফেনা এখানে ছেড়ে দেয়া হয়, তাহলে সুতোর মধ্যে সাবানের ফেনা বা শ্যাম্পু ছেড়ে দেওয়ার ফলে সুতোর মধ্যে যে তরল পৃষ্ঠ থাকছে সেই তরল পৃষ্ঠের পৃষ্ঠ টান হ্রাস পায়। কিন্তু বাইরে বিশুদ্ধ জলের তরল পৃষ্ঠ থাকার জন্য তার চারপাশে পৃষ্ঠ টান একই রকম থাকে। দুটো লব্ধি বলের প্রভাবে সুতোটা এরকম রিং আকৃতি ধারণ করে, চারপাশে সমান বল প্রয়োগ করার ফলে এইরকম একটা রিং আকৃতি ধারণ করে। এটা তোমরা বাড়িতে পরীক্ষা করেও দেখতে পারো, খুব সহজেই পরীক্ষাটা করা যায়। তাহলে এই ধরনের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে তরলের মুক্ত পৃষ্ঠ তৈরি হয়, তরল বায়ুর সংস্পর্শে যে বিভেদ তল সেখানে একটি মুক্ত পৃষ্ঠ তৈরি হয়। সেই মুক্ত পৃষ্ঠের ওপর একটি বল উৎপন্ন হয়, যে বলের প্রভাবে তরল পৃষ্ঠ সবসময় সংকুচিত অবস্থায় থাকে, অর্থাৎ ক্ষেত্রফল সবচেয়ে কম এই রকম অবস্থায় থাকতে চায়। তো এই রকম একটি তরল পৃষ্ঠের ওপর আমরা একটি লাইন কল্পনা করলে সেই লাইনের দুই পাশে তরল পৃষ্ঠ সমানভাবে বল প্রয়োগ করবে। তো যে কোনো একদিকে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল উৎপন্ন হবে তরল পৃষ্ঠ কর্তৃক, মন দিয়ে শোনো, এই লাইনের যে কোনো একদিকে একক দৈর্ঘ্যে যে পরিমাণ তরল পৃষ্ঠ বল উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে ওই তরল পৃষ্ঠের পৃষ্ঠ টান। তাহলে পৃষ্ঠ টানের একক কি হবে? পৃষ্ঠ টানের একক হবে বল বাই দৈর্ঘ্য হচ্ছে পৃষ্ঠ টান। তাহলে বল যদি নিউটন হয় এসআই পদ্ধতিতে, দৈর্ঘ্য তাহলে এল, তাহলে দৈর্ঘ্য তাহলে মিটার, তাহলে হবে নিউটন পার মিটার। সিজিএস পদ্ধতিতে হলে হবে ডাইন পার সেন্টিমিটার। মাত্রা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। বলের মাত্রা আমরা জানি mL/T⁻², বাই দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্যের মাত্রা এল, এল এল ক্যান্সেল হয়ে গেল, তাহলে m⁻²। এইটি হলো পৃষ্ঠ টানের মাত্রা। এই পৃষ্ঠ টান কাজ করার জন্যেই বৃষ্টির ফোঁটা, বৃষ্টিপাতের সময় বৃষ্টির ফোঁটা গোলক আকৃতি হয়, কারণ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সম আয়তন যে কোনো আকৃতির বস্তুর থেকে কম হয়, অর্থাৎ গোলকের আয়তনেই সম আয়তন যে কোনো আকৃতির বস্তুর থেকে ক্ষুদ্রতম হয়। এই কারণে বৃষ্টির ফোঁটা গোলকাকৃতি হয় পৃষ্ঠ টান কাজ করার জন্য। যেহেতু তরল পৃষ্ঠের ওপর পৃষ্ঠ টান কাজ করে, এই টানের বিরুদ্ধে যদি আমরা তরল পৃষ্ঠকে প্রসারিত করার চেষ্টা করি তাহলে তরল পৃষ্ঠে একটি কার্য করার প্রয়োজন হয়, যে কার্য তরল পৃষ্ঠে পৃষ্ঠতলে পৃষ্ঠ শক্তি হিসাবে সঞ্চিত থাকে। একেই বলা হয় পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তির সংজ্ঞা হিসাবে নেওয়া হয়েছে যে তরল পৃষ্ঠের একক ক্ষেত্রফল পৃষ্ঠ টানের বিরুদ্ধে একক ক্ষেত্রফল প্রসারিত করার জন্য যে কার্য করতে হয় তাকেই আমরা বলি পৃষ্ঠ শক্তি, তাকেই বলা হয় পৃষ্ঠ শক্তি। তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করার প্রয়োজন হয় সেই কার্য পৃষ্ঠ শক্তিরূপে তরলের পৃষ্ঠতলে সঞ্চিত থাকে। তাহলে এর একক কী হবে? পৃষ্ঠ শক্তির একক হবে, দেখো, কার্য বাই ক্ষেত্রফল। কার্য বা শক্তির একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল, ক্ষেত্রফলের একক মিটার, কাজে মিটার স্কোয়ার, তাহলে জুল পার মিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে হলে হবে আর্গ পার সেন্টিমিটার স্কোয়ার। এই হলো পৃষ্ঠ শক্তির একক। তো পৃষ্ঠ শক্তির মাত্রা আমরা নির্ণয় করতে পারবো। কার্যের মাত্রা হচ্ছে mL²T⁻² বাই ক্ষেত্রফল
এল স্কোয়ার। কাজেই পৃষ্ঠ শক্তির মাত্রাও এম টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2, অর্থাৎ পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মাত্রা একই। পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি উভয়েই তরল পৃষ্ঠ সম্পর্কে, এদের মধ্যে একটি সম্পর্ক আছে, যে সম্পর্ক আমরা নির্ণয় করব এইভাবে। দেখো, খাতাতে একটি তারের ফ্রেম অঙ্কন করেছি, শক্ত তারের ফ্রেম। এই শক্ত তারের ফ্রেম এর এইটি দৈর্ঘ্য, এই ফ্রেমের দৈর্ঘ্য বরাবর একটি পৃষ্ঠন থাকবে, যে পৃষ্ঠনটি তারের এই দৈর্ঘ্য বরাবর যাতায়াত করতে পারবে খুব সহজেই। তো এই রকম একটি ফ্রেমকে তরলে নিমজ্জিত করলে এ বি আর কিউ এই রকম একটি ফাঁকা জায়গায় তরল পৃষ্ঠ তৈরি হবে। এই তরল পৃষ্ঠ তৈরি হওয়ার সাথে সাথে এই পিস্টনের উপর পৃষ্ঠ টানজনিত একটি বল উৎপন্ন করবে, যার প্রভাবে তরল পৃষ্ঠ সংকুচিত হওয়ার চেষ্টা করবে। তো এই বলের বিরুদ্ধে কার্য করে যদি আমরা পিস্টনটিকে এই ফ্রেমের দৈর্ঘ্য বরাবর কিছু দূর টেনে নিয়ে আসি, তাহলে এই পিস্টনের এ বি অংশ এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ এবং বি ড্যাশ অবস্থানে আসবে মনে করছি, এবং এতে পিস্টনটির সরণ হবে এক্স, পিস্টনটির সরণ হবে এক্স। পিস্টনের এই কিউ আর বা এ বি বাহুর দৈর্ঘ্য, পিস্টনের এই বাহুর দৈর্ঘ্য এল হলে, পৃষ্ঠ টান টি হলে, এই পৃষ্ঠ তলের জন্য যে বল উৎপন্ন হবে এই পিস্টনের উপর, সেই বলের পরিমাণ হবে এল ইন্টু 2t। 2t কেন? তার কারণ দেখো, এই রকম যদি তারের ফ্রেমে তরল পৃষ্ঠ তৈরি হয়, তরলের পৃষ্ঠের দুই দিকে দুটি পৃষ্ঠতল থাকবে। এটি একটি তারের ফ্রেম, কাজেই উপর দিকে একটি পৃষ্ঠতল এবং তলার দিকে আরেকটি পৃষ্ঠতল তৈরি হবে। দুটো পৃষ্ঠতলের জন্য দুটি পৃষ্ঠ টান উৎপন্ন হবে, যার ফলে মোট বল হবে পিস্টনের দৈর্ঘ্য ইন্টু 2t। এখন এই বলের বিরুদ্ধে কার্য করে যদি আমরা পিস্টনকে এক্স দূরত্ব সরাই, অর্থাৎ এ ড্যাশ সমান বি বি ড্যাশ সমান এক্স দূরত্ব যদি সরণ ঘটাই, তাহলে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। দেখো, এই অংশটা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে এক্স। তাহলে মোট কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? সামনের দিকে এক্স এল ক্ষেত্রফল এবং পিছনের দিকে আরও এক্স এল ক্ষেত্রফল, কাজেই 2xl ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে পৃষ্ঠ শক্তি কাকে বলবো? আমরা সংজ্ঞা হিসাবে পড়েছি, পৃষ্ঠ শক্তি অর্থাৎ পৃষ্ঠ টানজনিত বলের বিরুদ্ধে একক ক্ষেত্রফল, পৃষ্ঠতলের একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ কার্য করতে হয়, অর্থাৎ কৃত কার্য বা এই তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি। এখানে আমাদের কৃত কার্য হচ্ছে 2lt ইন্টু এক্স, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 2xl সমান, দেখো টি হবে xl, xl 2 ক্যান্সেল হয়ে টি থাকবে, অর্থাৎ পৃষ্ঠ শক্তি ই সমান হয়ে যাবে পৃষ্ঠ টান টি, অর্থাৎ পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে সমান হবে। এটি হলো পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। কিন্তু আমাদের তাপগতিবিদ্যার নিয়ম অনুসারে যদি কোনো পৃষ্ঠতলকে সংকুচিত করা হয় বা প্রসারিত করা হয়, তাহলে সেখানে তাপমাত্রার পরিবর্তন হয়। এখানেও তরলের পৃষ্ঠতল যদি প্রসারিত হয়, যে কোনো তরলের পৃষ্ঠতলকে যদি প্রসারিত করা হয়, প্রসারিত করা হলে
সেখানকার তাপমাত্রা হ্রাস পায়। তরলের পৃষ্ঠতলের তাপমাত্রা হ্রাস পায়। এই তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে তরল পৃষ্ঠ কী করে, পরিবেশ থেকে যে পরিমাণ তাপমাত্রা হ্রাস পেল সেই সমপরিমাণ তাপ সংগ্রহ করে তাপমাত্রাটাকে স্থির রাখে। কাজেই যদি আমরা তাপমাত্রার কথা বিবেচনা করি তাহলে তরল পৃষ্ঠের যে শক্তি হবে তা কিন্তু E=T হবে না। কি হবে? E=T+H হবে। অর্থাৎ তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপমাত্রা হ্রাস পেয়েছিল তাকে মেকআপ করার জন্য H পরিমাণ তাপ পরিবেশ থেকে সংগ্রহ করবে তরল পৃষ্ঠ। কাজেই মোট পৃষ্ঠ শক্তি E হবে পৃষ্ঠ টান প্লাস পরিবেশ থেকে সংগৃহীত তাপ। তাপগতিবিদ্যা থেকে এটা প্রমাণ করা যায়। তোমরা যখন তাপগতিবিদ্যা অধ্যায়টি পড়বে তখন দেখবে সেখানে এই তাপ সংগৃহীত তাপ সমান হবে H -θ/dT/d θ। এই থিটা হচ্ছে ক্যাপিটাল থিটা, এটা হচ্ছে পরম তাপমাত্রা নির্দেশ করে এবং ক্যাপিটাল টি এখানে পৃষ্ঠ টান নির্দেশ করে। এই হলো সংগৃহীত তাপমাত্রা এবং পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক H -θ/dT/d θ। কাজেই মোট শক্তি E হয়ে যাবে T -θ/dT/d θ। পরম শূন্য উষ্ণতায় থিটার মান 0 হবে, কাজেই E T হবে। বাকি যে কোনো উষ্ণতায় E এর মান T এর তুলনায় বেশি হবে। তার কারণ এখানে যত উষ্ণতা বৃদ্ধি পায়, এই যে এই রাশিটার কথা দেখো, উষ্ণতার সাথে পৃষ্ঠ টানের পরিবর্তনের হার dT/d θ। তাহলে যত উষ্ণতা বৃদ্ধি পায় এই পৃষ্ঠটান তত হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান তত হ্রাস পায়। এই প্রসঙ্গে বলে রাখি, উষ্ণতা বৃদ্ধি পেলে যেমন পৃষ্ঠটান হ্রাস পায়, তেমনি তরলে যদি কোনো অশুদ্ধি মেশানো হয় তাহলেই কিন্তু পৃষ্ঠটান হ্রাস পাবে। তো এক্ষেত্রেও যেহেতু উষ্ণতা বৃদ্ধির ফলে পৃষ্ঠটান হ্রাস পায়, কাজেই এই দুটো রাশি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। কাজেই dT/d θ এটি ঋণাত্মক হবে, ঋণাত্মক চিহ্নযুক্ত হবে। তাহলে সেই ঋণাত্মক চিহ্ন এবং এখানে ঋণাত্মক চিহ্ন উভয়ে মিলে ধনাত্মক চিহ্ন হবে। কাজেই E হয়ে গেল T + θ/dT/d θ। অর্থাৎ পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টান অপেক্ষায় বেশি হয়। পরম শূন্য উষ্ণতা ছাড়া যে কোনো উষ্ণতায় পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টান অপেক্ষা বেশি হবে। পৃষ্ঠ টান সম্পর্কে কয়েকটি বাস্তব ঘটনা এই প্রসঙ্গে বলে রাখা যুক্তিযুক্ত। যেমন ধরো, এক টুকরো কর্পূরকে যদি জলে ছেড়ে দেওয়া হয়, দেখবে কর্পূরটি ইতস্তত করে বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করছে। এর কারণ হলো কর্পূরটি জলে অত্যন্ত দ্রাব্য। কর্পূর জলে ছেড়ে দেওয়ার পর কর্পূরের বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণে জলের মধ্যে দ্রবীভূত হবে। যখন যে অংশে কর্পূর বেশি দ্রবীভূত হবে সেইখানের পৃষ্ঠটান তত বেশি হ্রাস পাবে। কারণ পৃষ্ঠটান অশুদ্ধি, তরলে অশুদ্ধি মিশিয়ে দিলে পৃষ্ঠটান হ্রাস পায়। তো যে অংশে কর্পূর বেশি দ্রবীভূত হবে সেই অংশে পৃষ্ঠটান বেশি হ্রাস পাবে। কাজেই তরল তার বিপরীত কর্পূরটি বিপরীত দিকে ছুটতে থাকবে। আবার কিছু দূর যাওয়ার পর হয়তো অন্য কোনো অংশে কর্পূর তরলে বেশি দ্রবীভূত হয়ে গেল, তখন সেইখানে অন্য কোনো অবস্থানে পৃষ্ঠটান হ্রাস পেয়ে যাবে বেশি, তখন তার বিপরীত দিকে ছুটতে আরম্ভ করবে। এইভাবে কর্পূরটি বিক্ষিপ্তভাবে ইতস্তত ছোটাছুটি করবে। তোমরা রং করার তুলি দেখেছো, সেই রং করার তুলিকে যদি জলে ডুবিয়ে ওঠানো হয়, বা সেলুনে যে দাড়ি কাটার সময় যে ব্রাশ ব্যবহার করে সেই ব্রাশকে দেখবে জল থেকে
তুলির সুতোগুলো বা ব্রাশের সুতোগুলো সংকুচিত অবস্থায় থাকে, ছড়িয়ে থাকে না। শুকনো অবস্থায় যেমন ছড়িয়ে ছিল, তরলে বা জলে ডুবিয়ে তুলে দিলে সেগুলি আর ছড়িয়ে থাকে না। তার কারণ হচ্ছে রং করা তুলি বা ওই দাড়ি কাটার যে ব্রাশ ব্যবহার করা হয়, সেই ব্রাশের তরলের একটি স্তর তৈরি হয়, যে স্তর বা তরল পৃষ্ঠ নিজেকে সংকুচিত করার চেষ্টা করে এবং তুলিগুলোকেও সংকুচিত করে রাখে, যার ফলে তুলিগুলো ছড়িয়ে থাকে না, সংকুচিত অবস্থায় থাকে, জড়িয়ে থাকে। ছাতার কাপড় তোমরা দেখেছ, ছাতার কাপড়ে লক্ষ্য করলে দেখবে রোদে যদি ছাতা নিয়ে বেরো, ছাতাকে ধরে যদি সূর্যের দিকে তাকানো হয় দেখবে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। তথাপি যদি আমরা ছাতা নিয়ে বৃষ্টির দিনে বেরোই তাহলে সেই ছিদ্র পথে কিন্তু জল ভিতরে ঢুকে যায় না। এর একটি কারণ, ছাতার বৃষ্টি পড়লে ছাতার উপরে একটি তরলের স্তর তৈরি হয়, অর্থাৎ একটি পৃষ্ঠতল তৈরি হয়। সেই পৃষ্ঠতল ভেদ করে জলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটাগুলো ভিতরে ঢুকতে পারে না বা জল ভিতরে ঢুকে যায় না। কিছুক্ষণ আগেই তোমাদের একটি উদাহরণ দিয়েছি, সূঁচ ভেসে থাকার উদাহরণ, এটাও একটি বাস্তব উদাহরণ। আবার সমুদ্রের ঢেউ দেখেছ, সেই ঢেউয়ে যদি যথেষ্ট পরিমাণ তেল ছড়িয়ে দেওয়া হয় সমুদ্রের ঢেউ থেমে যায়। এটিও পৃষ্ঠ টানের কারণে ঘটে।